আমি বলেছিলাম আমাকে ভাঙড়ে দেয়া হোক। নওশাদ সিদ্দিকী গত ৫ বছরে ভাঙড়টাকে মরুভূমিতে পরিণত করেছে। এখানে একেবারে বোমা শিল্প তৈরি করে ফেলেছে, কথায় কথায় বোমা, কথায় কথায় গুলি। যেদিন ভাঙড় থেকে হেরে যাবে সেদিন গোটা বাংলা থেকে পার্টিটা গুটিয়ে নিয়ে ফুরফুরা শরীরকে বসে পড়তে হবে। কেউ যদি ঢিল ছোড়ে তাকে তো আমি রসগোল্লা ছুড়বো না, তাকে আমি পাথর ছোড়ার চেষ্টা করব। আপনি কখনোই বোম টোম বেঁধেছেন? আরবুল ওখানে চলে গিয়ে আমাদের লাভ হলো। ও যেটা ভিতর থেকে করছিল সেইটা বাইরে থেকে করবে। আমার মূল লক্ষ্য হচ্ছে ভাঙড় জেতা। ভাঙড় যে বিধানসভা কেন্দ্রটি বারবার সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসে, অন্যান্য বিধানসভা কেন্দ্রের তুলনায় এই বিধানসভা কেন্দ্রে যে উত্তেজনার ছবি ফুটে ওঠে তা একেবারে বলাই বাহুল্য। আর সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। শওকত দা, আপনাকে স্বাগত সংবাদ প্রতিদিনে। শওকত দা, প্রথমে প্রশ্ন করব যে 2023 সাল থেকে আপনি ভাঙড়ের অবজারভার, আর যখন প্রার্থী তালিকা প্রকাশ করা হলো তখন আপনাকেই ভাঙড় থেকে প্রার্থী করা হলো। এই বিষয়টিকে প্রথমে কিভাবে দেখেছিলেন? দেখুন, আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা একজন দলের অনুগত সৈনিক হিসাবে দল যখনই যা সিদ্ধান্ত নেয় সেটা আমরা মাথা পেতে নিই। ফলে আমাকে এই অবজারভার করা বা আমাদের ওখানে প্রার্থী করা, এটা সম্পূর্ণ দলেরই সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটাকেই আমি মাথা পেতে নেওয়া একজন অনুগত সৈনিকের কাজ, সেই কাজটাই আমি করেছি। এইটাতে আমার কোনো সমস্যাই নেই। 2016 এবং 2021 আপনি ক্যানিং পূর্ব থেকে জিতেছিলেন। সেখানে দাঁড়িয়ে ক্যানিং পূর্বটা কি আপনার হাতের বাইরে চলে যাচ্ছে? মোটেই না। ক্যানিং পূর্বের ইতিমধ্যে এখানকার যে নির্বাচনী কমিটি, তার চেয়ারম্যান আমি যে ব্লকে বসে আছি এই ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। ফলে সম্পূর্ণ পার্টির যে পরিকাঠামো, আমরা পার্টিটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিই। ফলে এই বিধানসভা তো আমি তো আমারই হাতে। স্বাভাবিক কারণে এই বিধানসভা আমার হাতের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আর বিশেষ করে এই বিধানসভাতে আমি ছোট থেকে বড় হয়েছি। একেবারে খেলাধুলা থেকে শুরু করে আজ পর্যন্ত আমার জীবনে, লাইফে এই এলাকার মানুষের সাথে আমার নারীর সম্পর্ক, রক্তের সম্পর্ক। স্বাভাবিক কারণে এই এলাকা যেমন আছে সে তো থাকবেই। পাশাপাশি আমাদের একটাই লক্ষ্য, দলের স্বার্থে আজকের ভাঙড়ে আমি প্রার্থী। দল ভেবেছে যে আমাকে প্রার্থী করলে হয়তো ভাঙড় জিতবে, সেই লড়াইটা আমি এখন লড়ছি। আমার মূল লক্ষ্য হচ্ছে ভাঙড় জেতা। এটাই আমার এই মুহূর্তে মূল টার্গেট। কোথাও কি দাঁড়িয়ে দলকে বলেছিলেন যে আমাকে ক্যানিং পূর্ব থেকে দিলে আমার সুবিধা হতো? আমি বলেছিলাম আমাকে ভাঙড়ে দেয়া হোক, কারণ নওশাদ সিদ্দিকীর যে অত্যাচার ছিল, আমাদের 4টে ছেলে যখন খুন হয়ে গেল, আমাদের 21টা ছেলে যখন পঙ্গু হয়ে গেল, আমাদের বেশ কিছু কর্মীর জমি বাড়ি দখল, তাদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কন্ট্রাক্ট করলো। আজ থেকে 6 মাস আগে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, দাদা যদি দলের স্বার্থে যদি আমাকে ভাঙড়েও দেন আমার কোনো আপত্তি নেই। আমার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন, তাই আমাকে প্রার্থী করেছে। আমরা আর যাই করি, আমরা বামপন্থী ঘরানা থেকে উঠে এসেছি। আমরা একজন দলের অনুগত সৈনিক হিসেবে কাজ করি। দলটাই আমাদের কাছে সবচাইতে বড়। যখন বামপন্থী ছিলাম তখন নিজেকে উজাড় করে দিয়ে কাজ করেছি। যখন তৃণমূল কংগ্রেস এসেছি তখন নিজেকে উজাড় করে দিয়ে কাজ করেছি। আমার রাজনৈতিক জীবনে আমি 23 বছর জনপ্রতিনিধি, 5 বছরে পঞ্চায়েতে ছিলাম, 8 বছর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, 10 বছর এমএলএ, এখন প্রার্থী। এই 23 বছরে আমি দুপুরে কোনো দিন বাড়ি ভাত খাইনি। ক্যানিং পূর্বের মানুষের জন্য আমি সকাল 7টায় বেরোই আর রাত 12টায় ফিরি। একদিকে পার্টি, জেলার বিভিন্ন জায়গার দায়িত্বে। 16 থেকে 21 আমি এই জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। ফলে প্রতিটা মুহূর্তে চেষ্টা করেছি ক্যানিং পূর্বের উন্নয়ন এবং দলের যে দায়িত্ব আমার কাঁধে দিয়েছে সেই দায়িত্বটা পালন করা। তো সেখানে দাঁড়িয়ে আমি মনে করি যে এই মুহূর্তে ক্যানিং বা ভাঙড়, ক্যানিং তো আমরা অলরেডি অনেক বড় ব্যবধানে জিতব, ভাঙড়ও আমরা 100% জিতবো, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এবার আপনাকে ভাঙড় থেকে প্রার্থী করা হয়েছে, যেখানে নওশাদ সিদ্দিকী গত বিধানসভা এখান থেকেই জিতেছিলেন এবং তারও একটা দাপট রয়েছে এই বিধানসভা কেন্দ্রে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি দাঁড়িয়ে লড়াইটা কি কঠিন হবে বলে মনে করছেন? শুধু তাই নয়, এমনকি বিজেপির তরফ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে, কংগ্রেসের তরফ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে, এজেইউপির তরফ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই যে পঞ্চমুখী লড়াই হচ্ছে, কোথাও কি একটা ভয় কাজ করছে মনের মধ্যে? মোটেই না, কারণ আমি 2.5 বছর ধরে এই ভাঙড়ের মানুষের সাথে মিশেছি। 2.5 বছর ধরে ভাঙড়ের উন্নয়নটা করার চেষ্টা করেছি। নওশাদ সিদ্দিকী গত 5 বছরে ভাঙড়টাকে মরুভূমিতে পরিণত করেছে।
এখানে একেবারে বোমা শিল্প তৈরি করে ফেলেছে, কোথায় কোথায় বোমা, কোথায় কোথায় গুলি, কখনো পুলিশের গাড়ি ভাঙছে, কখনো পুলিশের গাড়িতে আগুন জ্বালাচ্ছে, কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করছে। এটাই হচ্ছে ওর কালচার। দ্বিতীয়ত, ক্ষমতা দখলে মরিয়ে আমাদের গাড়িতে বোমা মারা হলো, একটার পর একটা আইএসএফের বাড়িতে বোমা উদ্ধার, বন্দুক উদ্ধার, গুলি উদ্ধার। এবং আমি সবসময় চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে ভালোবাসি। এই নওশাদ একটা সময় বলেছিল যে পঞ্চায়েত নির্বাচনে আমি মনে যদি করি ক্যান্ডিডেট হতে দেব না তৃণমূল কংগ্রেসের। পঞ্চায়েত নির্বাচনে একটা সিট, একটা পঞ্চায়েতও পাইনি আইএসএফ। ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনের আগে বললো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, বাজার গরম করলো, লেজ গুটিয়ে পালিয়ে গেল। আজ থেকে 6 মাস আগে আমাকে নাম ধরেও বলেছিল যে ও যদি ভোটে এখান থেকে দাঁড়ায়, বা ওর যারা 2-4 জন অনুরাগী, তাদেরকে লাগিয়ে দিয়ে অনেক আজে বাজে কথা বলানো হয়েছিল। ফলে চ্যালেঞ্জটাকে আমি অ্যাকসেপ্ট করেছি। এখন রাজনীতির ময়দানে মানুষই হলো গণদেবতা, মানুষই ঠিক করবে কে জিতবে আর কে হারবে। তবে আমার আত্মবিশ্বাস আমরা জিতব। নওশাদ সিদ্দিকী তো বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমে, এমনকি আমাদেরকেও বলেছিলেন যে আপনাকে উনি প্রতিদ্বন্দ্বী বলে মনেই করেন না। উনি চেয়েছিলেন যে এখানে বড় হেভিওয়েট কাউকে দাঁড়াতে, যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একদম পুরো দলনেত্রীর কথা বলেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কিভাবে দেখছেন? দেখুন, যদি অনেক তো কুঁজোরও চিত হওয়ার ইচ্ছা হয়, নওশাদ সিদ্দিকী আবার হেভিওয়েটটা কোথাতে হলো? অস্তিত্ব কি আছে বাংলায়? বাংলায় সব মিলিয়ে 294টা সিটের মধ্যে একটা সিটে জিতে আছে। তারপরে কেন এত আস্ফালন? আসলে অহংকারের পতন হবে, সময়ের অপেক্ষা। শুধু কয়েকটা দিন অপেক্ষা করুন, বুঝতে পারবেন। নওশাদ সিদ্দিকীকে আপনি কিভাবে দেখেন? একটা মিথ্যাবাদী, একটা অসভ্য, যার কোনো মানে নীতি নৈতিকতা আদর্শ নেই। আমি কথাটা এই কারণে বললাম, যে আরাবুলকে গালি ভাঙলো সেই আরাবুলকে দলে নিল। যে আরাবুল 5 বছর ধরে নওশাদ গালাগালি করছে আরাবুলকে, আরাবুল গালাগালি করছে নওশাদকে, সঙ্গে আছে আব্বাস। এর বাইরে ধরুন একজন কলেজের ম্যাডামকে জগ ছুঁড়ে মারা, বিডিওদের গালের ধারে চড় নিয়ে যাওয়া, ওসিদের গালের ধারে চড় নিয়ে যাওয়া। ভাঙড়ের ইতিহাসে এগুলো নতুন কিছু নয়, অজানা কিছু নয়। আজকে যদি তাকে দলে নিতে পারে, এরকম একটা ক্রিমিনাল সমাজবিরোধীকে, তাহলে সেখানে নওশাদের যদি গুরুত্ব দেওয়া, আমি তো জীবনে কখনো গুরুত্ব দিই না, আগামী দিনেও দেব না। এটা আমি কিছু মনেই করি না। নওশাদের মতো ক্যান্ডিডেট, আমি মনে করি আমাদের লড়াইটা অনেকটা সহজ। আমি যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতাম, বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করতাম, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতাম, যারা একটা সর্বভারতীয় দল, এই দলটার অস্তিত্ব কী বলুন তো? যেদিন ভাঙড় থেকে হেরে যাবে, সেদিন গোটা বাংলা থেকে পার্টিটা গুটিয়ে নিয়ে ফুরফুরা শরীরকে বসে পড়তে হবে। বারংবার ভাঙড় থেকে বোমা উদ্ধার হচ্ছে, বোমা তৈরির মশলা উদ্ধার হচ্ছে। এমনকি দাদা আপনার বিরুদ্ধেও একাধিক অভিযোগ নিয়ে এসেছে নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে আরাবুল ইসলাম, এমনকি কায়সার আহমেদ। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন করবো যে আপনি কখনোই বোম টোম বেঁধেছেন? মানে শুনুন, এইটাই হচ্ছে সবচাইতে বড় গিমিক মিডিয়ার একটা অংশের। আছে আমার রাজনৈতিক জীবনে কোনো দিন জেলে যায়নি। প্রিয়ঙ্কা, আমার রাজনৈতিক জীবনে কোনো দিন একটা কেস নেই। আমি কালও যখন নমিনেশন ফাইল করব, সেই নমিনেশনে এফিডেভিটে দেখবেন আমার কোনো কেস নেই। আমার জীবনে কোনো দিন পুলিশ ডাকিনি, আমার জীবনে কোনো দিন লোকাবে যায়নি, জীবনে কোনো দিন জেলে যায়নি। কারোর গালে একটা চড় মেরেছি আমার মনে নেই। তা ফলে যারা অপোজিশন যখন দুর্বল হয়, তারা যখন গণতান্ত্রিকভাবে পেরে ওঠে না, অর্গানাইজেশন ওয়েতে পেরে ওঠে না, তখন তারা এই ধরনের কথা বলে। এরা একজন মানে উইকনেস ম্যান যাকে বলা হয়, হতাশাজনক ব্যক্তি। এই কথাগুলো তাদের। ও আমাকে গালাগালি করছে। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী কবে কি বলেছিল, আজ থেকে 10 বছর আগে, হয়তো তিনি কারোর কথার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি বলেছিলেন, কিন্তু উনি যে যতটুকু আমাকে বলেছিলেন তার চাইতে 10 গুণ যে আমাকে ভালোবাসেন, সেটা আপনারা বলেন না। উনি যে যখন বারুইপুরের প্রকাশ্যে মঞ্চে পাশে ডেকে নিয়ে বসিয়ে তাকে আমাকে পিপ চাড়িয়ে বলেছিল যে ও একটা ভালো ছেলে, সেই কথাটা কিন্তু কেউ বলে না। তো আরাবুল সম্পর্কে নতুন করে আমার বলার কিছু নেই, গোটা ভাঙড়বাসী জানে। যার জন্য আজকে ভাঙড়ে আমাদের দল থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে হাজার হাজার মানুষ চলে গিয়েছিল আইএসএফে। আমরা 21-এ হারতাম না, হারানো হয়েছে। আমরা আমাদের তরফ থেকে এটুকু বলতে পারি, আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে, এবং সেটাই হবে। আমরা আমাদের কর্মীদের একটাই কথা বলেছি যে কোনো মারামারি পেটাপাটি নয়,
শান্তিপূর্ণভাবে মানুষ যদি রায় দেয় আমরা জিতবো, মানুষরা রায় দিলে আমরা নিশ্চিতভাবে আমাদের পরাজিত হব। নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু ফুল কনফিডেন্ট। তিনি বলছেন যে এবার অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে ডবল ভোটে জিতবে। থ্যাংক ইউ, ভালো। সে তো প্রত্যেকেই চাইবে ফুল কনফিডেন্স নিয়ে যখন আমরা খেলার মাঠে নামি, ফুল কনফিডেন্স নিয়ে মাঠে নামি। মাঠে গিয়ে কেউ বল না তো আমার কোমরে ব্যথা হয়েছে বা পায়ে চোট লেগেছে, আমি ছুটতে পারবো না বা বল নিয়ে স্কিলিং করতে পারবো না। প্রত্যেক প্লেয়ারটাই মাঠে নামার সময়, যারা দেখুন যত ক্যান্ডিডেট হয়েছে, যদি বাংলাতে এক একটা বিধানসভায় 4টে 5টা 6টা করে ক্যান্ডিডেট হয়েছে, আপনি কংগ্রেসকে জিজ্ঞেস করবেন ও বলবে আমি জিতবো, আপনি তৃণমূলকে জিজ্ঞেস করবেন ও বলবে আমি জিতবো, সবাই জিতবে বলবে। এবং আমি গতকালকে একটু এসডি অফিসে গিয়েছিলাম, তো দেখলাম একজন কংগ্রেসের প্রার্থী এখানে নমিনেশন করছে। তা আমি ওকে কনগ্রাচুলেশন করলাম। ও বললো দাদা একটু দেখো, আমি হ্যাঁ 100বার দেখবো, কোনো অসুবিধে নেই। এটা প্রত্যেকেই তো জেতার জন্য মাঠে নামে, কেউ তো হারার জন্য মাঠে নামে না। সে মেসি হোক আর রোনাল্ডো হোক কিংবা ছোটোখাটো প্লেয়ার হোক, প্রত্যেকেই মাঠে নামে। তারা মাঠে নামার সময় মনে করে জিতবো, কিন্তু খেলা শেষে ফলাফলটা দেখা যাবে। আপনি গত 2-3 দিন আগে একটা সভা মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন, সেখানে আপনি বললেন যে আইএসএফ রাজ্য জুড়ে যে 34টা প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানের মধ্যে যদি একটাতেও যেতে তাহলে আপনার নামে কুকুর পোষার কথা বলেছেন। আজও বলছি, আমার যদি রাজনৈতিক অভিজ্ঞতা যদি ঠিক হয়ে থাকে, এটাই হবে বাস্তব। কারণ দেখুন, বাংলার সংখ্যালঘু মুসলমানরা এত বোকা নয়। বাংলার সংখ্যালঘু মুসলমানরা আবেগের তাড়নায় হয়তো একটা সময় আইএসএফকে ভোট দিয়েছিল। বর্তমানে যারা আছে তারা কারা, সিপিএম থেকে যারা হয়তো সাসপেন্ড হয়েছে, বহিষ্কার হয়েছে, যাদের সিপিএম থেকে যা সিপিএমের কর্মীরা যারা আছে যাদের কোনো অস্তিত্ব নেই, তৃণমূল কংগ্রেসের ঘরছাড়া পার্টি, ডিভোর্সি পার্টি যারা আছে, যেমন এই আরাবুলের মতো লোকেরা, সিপিএম তাড়িয়ে দিয়েছে, এখন গিয়ে আইএসএফে দাঁড়াও, তৃণমূল তাড়িয়ে দিয়েছে গিয়ে আইএসএফে দাঁড়াও, এটাই হচ্ছে কাজ। ফলে প্রকৃত যারা সাধারণ নাগরিক, প্রকৃত যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার মনে হয় এর সঙ্গে কেউ নেই। এদের সঙ্গে দেখবেন একটা অংশের আছে যাদের বয়সটা 18-এর নিচে, কিছু আছে যাদেরকে জেহাদি বানানো হয়েছে। ভাঙড়ের যুব সমাজের ছেলেরা যারা আজকে, তাদেরকে অ্যাকচুয়ালি জঙ্গি বানানো হচ্ছে, জেহাদি বানানো হচ্ছে। তাদের মগজটাকে ধলাই করে হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ব সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে 2.5 বছর বলছি, নওশাদকে সবসময় আমি জঙ্গি বলি, আজও বলছি। ও তো আমার নামে 2টো মানহানি কেস করেছে, আরও করুক। আমি ব্যাখ্যা দিয়ে এই কারণে বললাম, যারা এই সমাজটাকে ধ্বংস করার চেষ্টা করে, একটা আইএসএফের ছেলের নামে 5টা 10টা 20টা 50টা করে কেস। একজন রাহুল বলে একজন নেতা আছে এই মানে ভাঙড় বিধানসভায়, সে আমাকে বলল দাদা 98খানা কেস হয়ে গেছে, আর 2 দিন পরে সেঞ্চুরি করব। মানে মানসিকতা কি? মানে একটা লোকের 98খানা কেস, সেঞ্চুরি করবে 2 দিন করে, সেটা আমার সাথে গল্প করছে। মানে ভাবতেই পারছেন কারা এদের সঙ্গে আছে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কোনো দলই যখন প্রার্থী তালিকা প্রকাশও করেনি, তখন আপনি আমাকেই বলেছিলেন যে আরাবুল ইসলাম আপনার ফেভারে আসছে। কিন্তু দেখা গেল একদম উল্টো ছবি। নওশাদ সিদ্দিকীর সঙ্গে তিনি হাত মিলিয়েছেন, আইএসএফে যোগদান করেছেন। এটাতে কোনো রকমভাবে কি আপনার ক্ষতি হলো? মোটেই না। আরাবুল ওখানে চলে গিয়ে আমাদের লাভ হলো। ও যেটা ভিতর থেকে করছিল সেইটা বাইরে থেকে করবে। লোকসভাতে ওর সঙ্গে থাকা 2-1জন যারা ছিল তারা ভিতর থেকে চুরি মেরেছিল। আর ও এখন যে বাইরে চলে গেছে, এরপর সুবিধা হয়েছে। আজকের ভাঙড়ের মানুষ তো আমাদের বলছে, শয়ে শয়ে ফোন আসছে, দাদা যার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেবীকে ছেড়ে চলে গিয়েছিলাম, আজকে সে যখন সেই আইএসএফের দলে, তাহলে আমরা কেন আইএসএফটা করবো? আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবো। এটা মানুষ, সর্বোচ্চ মানুষ ভাঙড়, গোটা ভাঙড় জুড়ে একটা অংশের মানুষের এটাই হচ্ছে মনোভাব। আমরা ভাঙড় ঘুরলাম এবং কি ক্যানিংও ঘুরে দেখলাম। সেখানে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে আপনি 2 জায়গারই প্রার্থী, আপনারই ছবি, আপনারই ব্যানার লাগানো, আর আপনাকে সামনে রেখেই বাহারুল ইসলাম যেন মনে হচ্ছে ভোট প্রচারে নেমেছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি তো দল যখন, দেখুন আমাদের দলটাই আমাদের কাছে সব। দল যখন আমার এখানে চেয়ারম্যান করেছে, সেখানে তো বাহারুল লোক আর যে হোক, সে তাদের আমার ডিসিশন মতো তাদেরকে চলতে হবে। আমরা সেইভাবেই চলি, আর আমরা একদম ভাই ভাইয়ের মতো চলি। ফলে এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন চেনে, তেমনি শওকত মোল্লাকে 3 নম্বরে চেনে। এখানকার মানুষের আবেগ, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা অনেক বেশি আমার উপরে। এখানকার 30,000
আমার আদিবাসী ভাই বোনেরা আছেন, হুম। এখানে 70,000 80,000 হিন্দু ভাই বোনেরা আছেন। তারা সবচাইতে আমার প্রিয়। আমার যে কমিউনিটি আমি বিলং করি সেখানে হয়তো কেউ কেউ মির্জাবের করতে পারে, কিন্তু এরা করে না। এরা সবসময় আমাদের পাশে থাকে। আমি তো বলছি, বাংলার যদি 293টা বিধানসভা হেরে যায় কোনো দিন, তৃণমূল কংগ্রেস ক্যানিং পূর্বে জিতবে। এখানকার মানুষ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী বলে মনে করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের একজন কমান্ডার বলে মনে করে। তাহলে কি দাদা বলা যেতে পারে যে আপনাকে ছাড়া ক্যানিং পূর্বে যে তৃণমূল প্রার্থী হয়েছেন যিনি, তার লড়াইটা অনেকটা চাপের? কারণ ওইদিকে আরাবুল ইসলাম, তিনিও ক্যানিং পূর্ব থেকে আইএসএফ এ প্রার্থী হয়েছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছে সেখানে কোনো চাপ নেই। দিদি বলেছে আমি সব জায়গার প্রার্থী, আমি 294টা কেন্দ্রে প্রার্থী। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে সেটাই আমাদের শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুল আছে বলে আজকে শওকত মোল্লা প্রার্থী, শওকত মোল্লা নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন আমার পিছনে তার ছবিটা না থাকবে সেদিন আমি তো নেতাই নই, আমার কোনো গুরুত্বহীন আমি, এটা আমি অন্তত মনে করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অন্তরে হৃদয়ে আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি যদি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে আমার গুরুত্ব বেশি কে নিয়ে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ে আমার গুরুত্ব অ্যাকসেপ্টেন্স গ্রহণযোগ্যতা বেশি, এটা আমার মতো মূর্খ আর কেউ নেই। ফলে আমরা মনে করি দিদি যতদিন আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, বাংলাতে তৃণমূল কংগ্রেসকে হারানো খুব কঠিন হবে। রাজ্য জুড়ে এসআইআর চলছে, ভাঙড়ের মানুষের কাছে কতটা প্রভাব পড়েছে এই এসআইআর এর ফল? দেখুন, 1 লক্ষ মানুষের নোটিশ গিয়েছিল, 30,000 মানুষের আন্ডার জুডিকেশনে নাম এসেছিল, সেখানে মাত্র ভাঙড়ে 1000 খানেক ভোট ডিলিট হয়েছে। কিন্তু ক্যানিং পূর্বে ইতিমধ্যে 17,000 মতো ডিলিট হয়ে গেছে, যার পূর্বপুরুষ পর্যন্ত এখানে বসবাস করে, যাদের বাপ মায়ের যে মা জন্ম দিয়েছে সেই মায়ের ভোটার আছে, ছেলের ভোটার নেই। ছেলের ভোটার আছে, হয়তো বাবার ভোটার নেই। এটা অদ্ভুত, একদম পরিকল্পিতভাবে দেখে দেখে সংখ্যালঘু ভোট কাটা হয়েছে এখানে। যেখানে মুসলিম বুথগুলোতে সেখানে দেখে দেখে তাদেরকে নাম রিটার্ন করা হয়েছে। খুব সাংঘাতিক, মানে অসভ্যতার চরম পর্যায়ে পৌঁছে গেছে এই সেন্ট্রাল ইলেকশন কমিশন। বিজেপির কলকে তামাক খেয়ে নোংরা খেলা খেলছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে যতই ভোট কাটুয়া হোক না কেন, যাই করুক, বাংলাতে কিন্তু তৃণমূল কংগ্রেসই জিতবে। বলা হয় যে ভাঙড় আইএসএফ এর একেবারে হাতের তালুর মধ্যে, সেখানে দাঁড়িয়ে আপনি অবজারভার 2023 সাল থেকে বেশি সময়ও পাননি, তো মানুষ কেন আপনাকে ভোট দেবে? আর সেকেন্ড হচ্ছে, আপনি যদি ক্ষমতায় আসেন সেক্ষেত্রে দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের জন্য কি করবেন? 5 বছর ধরে নওশাদ কিছু করতে পারিনি ওখানে। 1 ফুট রাস্তা করতে পারিনি, একটা ব্রিজ করতে পারিনি, একটা কালভার্ট করতে পারিনি, একটা অ্যাম্বুলেন্স দিতে পারিনি, কিছুই করতে পারিনি। কিন্তু গত 2.5 বছর ধরে আমরা কম বেশি 200 কোটি টাকার কাজ করেছি, 100 খানা রাস্তা তৈরি করেছি, 3 খানা ব্রিজের কাজ চলছে, 5টা ব্রিজ মেরামত হয়ে গেছে, 2টো ব্রিজ ছেলেগোয়ালিয়া আর কারবালা ব্রিজ অলরেডি এস্টিমেট চলছে, আরও 3 খানা ব্রিজের আমাদের চণ্ডীপুর, বামুনিয়া, আমাদের বড়ালি, সেখানে ব্রিজের কংক্রিটের প্রপোজাল দেওয়া আছে। এছাড়াও ভাঙড়ে আমরা 42,000 পরিবারের তাদের বাংলার বাড়ি আমরা দিতে পেরেছি দিদির অনুপ্রেরণায়। আমরা পঞ্চায়েত সমিতির স্তরে থেকে আমরা অনেক গ্রামে লাইট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের কাজ করেছি। ফলে মানুষ তো উন্নয়নের দিকে ভোট দেবে। মানুষ একজন ধর্মান্ধ মিথ্যা কথা বলা, প্রতিদিন মানুষকে প্রতিশ্রুতি দেওয়া, মেডিকেল কলেজ তৈরি করে দেবো, এ করে দেবো, সে করে দেবো, ও করে দেবো, কোনো কাজ করতে পারেনি। মানুষ কেন তাকে ভোট দেবে? কিসের জন্য মানুষ ভোট দেবে? প্রত্যেকটা মানুষ ভোট দেয় একটাই কারণে, তার গ্রামে একটা রাস্তা হবে, বাড়িতে টিউবওয়েলটা হবে, সরকারি পরিষেবাগুলো পাবে, ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে পারবে, এর জন্য তো মানুষ ভোট দেয়। আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যার কারণে মানুষ আমাদেরকে ভোট দেবে, আমাদেরকে বেছে নেবে। আর সেকেন্ডলি হচ্ছে আমার ভাঙড়ের আগামী দিনে ভাঙড়ে জেতার পর আমার প্রথম স্বপ্ন হচ্ছে ভাঙড়কে এনকেডিআর আন্ডারে নিয়ে আসা। পাশেই ভাঙড় নিউ টাউন, যেখানে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে আছে, যার ডেভেলপমেন্টটা সুদূর প্রসারী, অনেক মানে উন্নয়ন হবে এটা। আমাদের দিদির সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে যে ভাঙড়কে এনকেডিআর আন্ডারে নিয়ে আসা। সেকেন্ডলি ভাঙড়ে 3 বছর ঘুরে ঘুরে উপলব্ধি করেছি প্রচুর মানুষ এখন ঘনবসতি এলাকা, কেউ তিরপলে ঘরে বসবাস করে, কেউ খড়ের চাউনিতে বসবাস করে, কেউ একটা ফ্যামিলি 5টা ভাই একটা সামান্য একটা ছোট ঘরেও সেখানে বসবাস করে। ফলে আমাদের লক্ষ্য আগামী দিনে, দিদি 40,000 ঘর দিয়েছেন, আগামী দিনে আরও 5 বছরে 50,000 ঘর তৈরি করা, এটা আমাদের লক্ষ্য। আমরা বলেছি যে ভাঙড় যেহেতু কৃষি প্রধান এরিয়া, সেখানে একটা এগ্রিকালচার ইনস্টিটিউট তৈরি হোক। ভাঙড় যেহেতু মাইনরিটি কমিটি এরিয়া,
ইতিমধ্যে তার জমিও দেখা হচ্ছে, অলরেডি অ্যাপ্রুভ হয়েছে নবান্ন থেকে, যে সেখানে একটা মাইনরিটি কমিউনিটি একটা কোচিং সেন্টার, মুসলিম ছেলেগুলোকে ট্রেনিং দিয়ে তাদেরকে একটা উচ্চশিক্ষায় শিক্ষিত করা বা তাদের বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ করা, এই চেষ্টা আমরা করছি। এছাড়া আপনি জানেন সুফল বাংলাতে আমাদের প্রচুর ছেলেরা ওখানে কাজ করে ভাঙড়ের। ফলে আমরা চাইছি যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভাঙড়ের সার্বিক উন্নয়ন। আপনি তৃণমূলে আসার আগে সিপিএম করতেন এবং তারপর তৃণমূলে আসলেন। যদি এই ভাঙড় থেকে হেরে যান তাহলে কি রাজনীতি ছেড়ে দেবেন? কেন রাজনীতি ছাড়বো? হেরে যাওয়ার প্রশ্নটা তো পরে, এটা আপনি 4 তারিখের পরে করবেন। 4 তারিখের পরে করলে আমি বলবো। তা প্রচারে তো বেরিয়েছেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি প্রচার করছেন, কি খেয়ে বেরোচ্ছেন, মানে নিজের ফিটনেসটার দিকে কি নজর রাখছেন? দেখুন, আমি সকালে তেমন কিছু খাওয়া হয় না, প্রতিদিন তো 7টায় বেরোতে হয়। ওই হয়তো রাস্তায় চায়ের দোকান আছে, ওখানে একটু চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। দুপুরবেলা প্রচারে হয়তো রাস্তায় কেউ একটা ডাব দিল, খেলাম। তারপরে যদি কখনো খাওয়া দুপুরে হয়, কখনো হয় না, কর্মীরা যদি খাওয়া তাহলে হয়। সারাদিন প্রচার সেরে আবার সেই রাত ধরো 11টা 12টা বাড়ি যায়, তখনই খাই। মানে খাওয়াটা খুব সিম্পল, অল্প করে খাই। মানে ডায়েট মেনটেন কিছু করছেন না এখন? ডায়েট না, এটা নর্মালিভাবে, এটা আমার বরাবরই, শুধু আজকে নয়। এরা আমার রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকে, আমি যখন খেলাধুলাও করতাম, আমি খুব ভালো ফুটবল খেলতাম, তখনও পড়ে থাকতাম মাঠে। যেখান থেকে রাজনীতি করেছি সেখান থেকেও ধরুন এই মাঠেও পড়ে আছি। ফলে মাঠের যে লড়াই, সেই লড়াইয়ে লড়তে গেলে নিজের সুখ স্বাচ্ছন্দ্য একটু ত্যাগ করতে হয়, সাধারণ কর্মীদের সঙ্গে নিজেদেরকে মিশিয়ে ফেলতে হয়। আমরা সেই মানসিকতা নিয়েই করি, সেই মানসিকতা নিয়েই চলি। এটা আমার কাছে সবচাইতে বড় পাওয়া যে আমার ক্যানিং পূর্ব বলি আর ভাঙড় বলি, যে এলাকার মানুষের কাছে আমি একজন তাদের ভাই বন্ধু হতে পেরেছি এবং তারা আমার কাছে খুব প্রিয় হতে পেরেছে, এটাই আমার কাছে সবচাইতে বড় অ্যাসেট। শওকত মোল্লার মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। তিনিও কিন্তু ফুল কনফিডেন্ট এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে। এবার এটাই দেখার, আসন্ন বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা থেকে কে জয়ী হন এবং পরবর্তীতে বিধায়ক হন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখব।